হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমাদের টপিক হচ্ছে দীক্ষা গল্প, ক্লাস 7 এর আনন্দ পাঠের দীক্ষা গল্পটা। তো এটা আমাদের আনন্দ পাঠের এই দীক্ষা গল্পটার আজকে পার্ট 2। যদি তোমরা ফার্স্ট পার্টটা মিস করে থাকো তাহলে তোমরা ডেসক্রিপশনে দেখে নাও, ডেসক্রিপশনে ফার্স্ট পার্টের লিংক দেওয়া আছে, তাহলে তোমরা ভালো করে গল্পটা বুঝতে পারবা। আর আজকে সেকেন্ড পার্ট, এটার আরেকটা পার্ট আসবে, তাহলে গল্পটা সম্পূর্ণ শেষ হতে পারে। আমি প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তাও যদি তোমাদের মনে হয় যে আমি এই বিষয়টা বুঝতে পারিনি, তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, আমি বুঝিয়ে দিব। আর হচ্ছে সবাই কমেন্ট আর সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যাতে তোমাদের গল্পটা বুঝতে সুবিধা হয়। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো যদি যদি তোমরা চ্যানেলে নিউ হও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তো চলো শুরু করি। আমাদের একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে ফার্স্ট পার্টে একটু শেষের লাইনটা একটু মনে করিয়ে দিই। একটা মানে কবিতা বলবো না, এটাকে ছড়া বলতে পারি, হ্যাঁ, মানে একটা ছোট ধরনের কবিতা। তো এখানে কি তারা ঠাট্টা বিদ্রুপ করে ছেলেমেয়েরা কি বানিয়েছিল, এই দেখো, বামা পণ্ডিতের পাঠশালা, বিদ্যে হয় না কাঁচকলা, দু হাতে দুই কলম দিয়ে বসিয়ে রাখে গাছতলা। তো এটার ব্যাখ্যা আমি ফার্স্ট পার্টে দিয়েছি। তো আজকে আমি দেখাই যে এটার পরের ঘটনাটা আসলে কি বুঝিয়েছে। দেখো, এখানে বলতেছে যে অভিনব এ ছড়া, এটা ছড়া বললাম না। আচ্ছা, ছড়া আর কবিতার মধ্যে পার্থক্য কি জানো? ছড়া হচ্ছে ছোট হয়, হ্যাঁ, আর কবিতা হলো বড় ধরনের হয়। আর ছড়ার কি হয়, ছন্দ মিলন থাকে। হ্যাঁ, ওই জন্য দেখবে ছোটদের ছড়া দেওয়া হয়। এখন ছোটদের যদি শুরু থেকে কবিতা দেওয়া হয়, দেখবা কি বাচ্চারা পড়তে চাবে না। বাচ্চারা পড়তে চায় কেন? তখন ছড়ার মধ্যে কি আহ মানে অনেক ছন্দ থাকে, তো ছন্দের কারণে বাচ্চারা পড়তে আরো সুবিধা হয়, আরো ভালো লাগে। তো ওই জন্য দেখো বাচ্চাদের ছড়া দেয়, আর ছড়া হয় ছোট, কবিতা হয় বড়। তো দেখো এখানে বলতেছে, অভিনবের ছড়া শুনে ছাত্ররা মুচকি মুচকি হাসতে লাগলো। তখন ওরা মুচকি মুচকি হাসতে লাগলো। হেডমাস্টার আবার বললেন, আমার দৃঢ় ধারণা এ ছড়ার রচয়িতা তোমাদের ভেতরেই রয়েছে। মানে আমার দৃঢ় ধারণা তোমাদের মধ্যে কেউ এই ছড়াটা লিখেছে। কে সেই কবি, কবিবর তা স্বীকার স্বীকার করলে কিছুই আমি বলবো না তাকে, শুধু ভবিষ্যতের জন্য সাবধান করে দিব। তা না হলে বুঝতেই পারছো, অপরাধীকে বের করে কঠিন সাজার ব্যবস্থা করতেই হবে আমাকে। তার মানে বলতেছে যে যে কাজটা করে থাকো তুমি আমাকে সাথে সাথে বলে দাও। এখন যদি তোমরা সত্য কথাটা বলে দাও, তাহলে আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না। কিন্তু যদি আমাকে সেটা খুঁটায় খুঁটায় বের করতে হয়, অপরাধীকে যদি আমাকে বের করতে হয়, তাহলে কিন্তু তার কঠিন সাজা প্রাপ্ত, অর্থাৎ কঠিন সাজা সে পাবে। তখন কি করলো দেখো, তিনি চুপ করলেন। সবাই মুখ চাওয়া চাওয়ি করতে লাগলো, মানে এদিকে ওদিকে তাকাতে থাকলো। এমন সময় মাথা নিচু করে উঠে দাঁড়ালো লেবু, মানে কাজটা লেবু করেছে। তো বলল, এই অন্যায় কাজ আমি করেছি স্যার, মানে হচ্ছে এই অন্যায় কাজ করেছি আমি স্যার। অন্যায় বলে তখন বুঝতে পারিনি। অর্থাৎ লেবু এই কথাটা বলতেছে। কার যে এ কাজ হেডমাস্টার হেডমাস্টার মশাই আগেই তার কিছুটা আঁচ করতে, অর্থাৎ এখানে বলতে করে রেখেছিল, মানে বলতেছে যে এই যে লেবু এই কাজটা করতে পারে, হ্যাঁ, লেবু তো একটু দুষ্টু টাইপের, তো এই কাজটা করতে পারে তার একটু আগে থেকে একটু আন্দাজ ছিল। অনুমানটা তার সত্যিই হয়েছে দেখা গেল। এবার তিনি বললেন, অন্যায় করেছো এবং তা স্বীকার করবার সৎ সাহস তোমার আছে দেখে এবার আমি কিচ্ছু বললাম না। গুরুজনদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা খুবই অন্যায়, বুঝতেই পারছো। কাজেই বলে রাখছি, ভবিষ্যতে যেন এই ধরনের অন্যায় তোমরা করেছো বলে শুনতে না পাই। আর হ্যাঁ, আরেকটা কাজ তোমাকে করতে হবে, কালকে স্কুলে আসবার পথে পণ্ডিত মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে আসতে হবে তোমাকে। পারবে তো? মানে লেবুকে হেডমাস্টার এগুলো বলতেছে। খুব পারবো স্যার, এটা কি বলতেছে? সেই লেবু, মানে লেবু বলতেছে যে খুব পারবো স্যার, অবশ্যই অবশ্যই। তো বলে, বেশ, থ্যাংক ইউ, তোমরা সবাই এবার টিফিনে যেতে পারো। টিফিনের পরে লেবু আমার সঙ্গে লাইব্রেরিতে দেখা করে যেও বলে তিনি চলে গেলেন। একটু পরে লেবু এসে লাইব্রেরিতে ঢুকলে তিনি বললেন, কাল থেকে তুমি মৌলভী সাহেবের সঙ্গে স্কুলে আসবে, কখনো একলা আসবে না বলা রইলো। এ কথা বলার জন্যই তোমাকে আসতে বলেছিলাম। আচ্ছা, এবার তুমি যেতে পারো। মানে মানে বলতেছে যে ওই মৌলভী সাহেবের সাথে তুমি আসবা, আর তোমাকে আমি একা আসতে যেন না দেখি, তার সাথে আসবা। তো লেবু চলে গেল। এই নতুন ব্যবস্থাটা কিন্তু মৌলভী সাহেবের মোটেই মন মতো হলো না, কারণ যে প্রথম থেকে কিন্তু তাকে বেশি পছন্দ করতো না।
হ্যাঁ, কারণ হচ্ছে ওই যে বেশি দুষ্টুমি করে, গোলমাল পাকায়, ওই জন্য সে মৌলভী সাহেব প্রথম থেকে পছন্দ করতো না। বলতেছে তিনি প্রকাশ্যে বললেন, আমার ঘরে আবার এই ইবলিশটাকে চাপালেন কেন হেডমাস্টার মশাই? ইবলিশ হচ্ছে শয়তানকে বোঝাচ্ছে, মানে আমার ঘরে এই শয়তানটাকে কেন চড়ালেন হেডমাস্টার মশাই? তো হেডমাস্টার মশাই হেসে বললেন, ইবলিশ বলুন আর যাই বলুন, ছেলেটা কিন্তু ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, আমরা জানি। এ ধরনের ছেলেদের বলতে পারেন অ্যাবাভ অ্যাভারেজ, সাধারণ, সাধারণের ব্যতিক্রম। সুযোগ পেলে, সুপথে চালিত হলে এরাই একদিন মানুষের মতো মানুষ হবে, মানুষ হয়। তো এরপর মৌলভী সাহেব আর বিরক্তি করা সঙ্গত মনে করলেন না, মানে হচ্ছে দ্বিতীয়বার উক্ত হওয়া, মানে উক্তি পোষণ করা, মানে হচ্ছে হচ্ছে বলো না ইবলিশ শয়তানটাকে, মানে শয়তানটাকে আমার ঘরে কেন চাপালেন, তখন মৌলভী সাহেব আর হেডমাস্টারের কথা শুনে আর দ্বিতীয়বার বলার কোনো ইচ্ছা প্রকাশ করলো না। তারপর বলতেছে করলো না আর কি। তো মৌলভী সাহেব ভিন্ন জেলার লোক, লেবুদের পাড়ায় কাজী বাড়িতে জায়গির থাকেন। লেবুদের পাড়ায় কাজী বাড়িতে, তার মানে ওরা কোন বাড়িতে থাকে? কাজী বাড়িতে জায়গির থাকে। কে থাকে? মৌলভী সাহেব। এখন জায়গির মানে কি? জায়গির মানে হচ্ছে বিনা টাকা পয়সা, বিনা টাকা পয়সায় কোন পরিবারে খাদ্য থাকার ব্যবস্থা আর কি। হ্যাঁ, মানে খাওয়া আর থাকার ব্যবস্থা কে জায়গির বলা হয়। কোন পরিবারে বিনা টাকা পয়সায় খাওয়া আর থাকার ব্যবস্থাকে জায়গির বলে। এ ব্যবস্থার পর থেকে লেবুকে রোজই মৌলভী সাহেবের সঙ্গে স্কুলে আসতে হয়। পথে কারো সঙ্গে দুষ্টুমি করার তেমন সুযোগ আর হয় না। কিছুদিন পরে স্কুলে শুরু হয়েছে হাফ ইয়ারলি পরীক্ষা। হাফ ইয়ারলি পরীক্ষা মানে অর্ধবার্ষিক পরীক্ষা। হ্যাঁ, তো রুটিন মাফিক পরীক্ষা শেষের দিনে মৌলভী সাহেবের উপর ভার পড়েছে ফোর্থ ক্লাসে গার্ড দেবার, মানে ওই ফোর্থ ক্লাস। এখন ফোর্থ ক্লাসটা আমি, ফোর্থ ক্লাস বলতে কিন্তু ক্লাস 4 না, এটা ওই সেই আমলে বলা হতো ফোর্থ ক্লাস, কিন্তু সেই ফোর্থ ক্লাসকে এই এখনকার সময় সপ্তম শ্রেণী হিসেবে বিবেচনা করা হয়। হ্যাঁ, তো বলতেছে ওই ক্লাসে গার্ড দেওয়ার আর কি করলো, ডিউটি করলো। সবাইকে বাদ দিয়ে লেবুর উপর তার সতর্ক দৃষ্টি। রাত দিন দুষ্টুমি আর বাদরামি করে ছেলেটি পরীক্ষায় কি করে ভালো নম্বর পায় সেই রহস্য তিনি ভেদ করবেন। তো নিয়মিত পড়াশোনা না করেও ভালো নম্বর পাওয়ার সহজ পথ হলো পরীক্ষার সময় নকল করা। লেবু যা ছেলে, তার পক্ষে কিছুই সম্ভব নয়, মানে ও অনেক দুষ্ট টাইপের। তো তো ওই জন্য বলতেছে ও যে টাইপের ছেলে, ওর পক্ষে কিছু করা অসম্ভব নয়, ও যা ইচ্ছা তাই করতে পারে, এটা মৌলভী সাহেবের ধারণা। তো আর চোখে, মানে এই যে আর চোখে দেখে না, আর চোখে, এটা আর চোখে আর কি। হ্যাঁ, আর চোখে কিছুক্ষণ লেবুর হাব ভাব লক্ষ্য করে মৌলভী সাহেবের মনে হলো অনুমানটা তার যেন মিথ্যে নয়। লেবু কিছুক্ষণ পর পরই বুক পকেটটা বা হাতে আঙ্গুল দিয়ে ফাঁক করে কি যেন দেখে নিচ্ছে, মানে এই যে এমন করে পকেট থাকে না, যে বাম হাত দিয়ে আর কি এভাবে লিখে দেখে নিচ্ছে, কি যেন একটা দেখতেছে। তারপর আবার লেখায় মন দিচ্ছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে আমাদের এই যে বলতেছে আসলে কি, যে ওই লেবু কি করলো আর কি, যে এখন লেবুর প্রতি তার সতর্ক দৃষ্টি সবচেয়ে বেশি ছিল। কারণ হচ্ছে সে পড়াশোনা করতো না ভালো মতো, পড়াশোনা না করার পরেও কিন্তু ভালো রেজাল্ট করতে পারতো। তো সেই রহস্য উদ্ঘাটন করার জন্য মৌলভী সাহেব সেটা আর কি তার উপর নজর রাখতে থাকলো। তারপরে দেখলো কি সে তার বাম হাত দিয়ে, বা হাত মানে হচ্ছে বাম হাত, বাম হাত দিয়ে তার পকেটে, বুকের পকেটটাতে সে বারবার যেন ফাঁক করে কি জানি দেখতেছিল আর কি। হ্যাঁ, আর তারপরে আমার লেখায় মন দিচ্ছিল। আচ্ছা, এবার আসি, দেখো বলতেছে যে ব্যাপারটা দু একবার দেখেই মৌলভী সাহেব লেবুর কাছে এসে হঠাৎ বললেন, দেখি তোর জামার পকেটে কি আছে। লেবু আমতা আমতা মানে তোসলামি করতে করতে বলল যে ও কিছু না স্যার। তবু কিছুই না, কি রকম দেখি। বলেই তিনি বুক পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বের করলেন সিগারেটের একটা প্যাকেট। আর যায় কোথায়, মৌলভী সাহেব বলে উঠলেন, ছেলেরা বিদ্যেও হয়েছে দেখছি, সাধে কি আর হোপলেস বলি। বলেই তিনি সিগারেটের প্যাকেটটা যেমনি খুলেছেন, অমনি একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। হঠাৎ তিনি তিরিং করে লাফিয়ে উঠলেন। ব্যাপারটা হলো সিগারেটের খালি প্যাকেটের ভেতর ছিল কয়েকটা আরশোলার বাচ্চা, তেলাপোকার বাচ্চা ছিল। তো স্কুল ছুটির পরে পুকুরে
ছিপি ফেলে মৎস্য শিকারের আয়োজন করেছে লেবু আগে থেকেই। হ্যাঁ, আর ছিপি ফেলে মানে কি হচ্ছে, ওই ছিপি ফেলে তো আমরা বুঝি, কিন্তু এখানে আরেকটা জিনিস দেখো, আরশোলা গুলো ছিল বড়শির টোপ। বড়শির টোপ মানে হচ্ছে ওই যে বড়শিতে ওই যে মাছের খাদ্য লাগানো থাকে না, হ্যাঁ সেটা সেটা হচ্ছে টোপ। ওই যে যেখানে খাদ্য লাগানোর পর ওই যে ওটা বড়শি ফালানোর পরে হচ্ছে ওখানে যে ওই খাদ্যটা যখন মাছ খায় ওই জায়গাটা আর কি, যেখানে খাদ্যটা রাখা থাকে। হঠাৎ মুক্তি পাওয়ার আশায় আনন্দে একটা আরশোলা গিয়ে আশ্রয় খুঁজতে লাগলো মৌলভী সাহেবের গলার কাছে দাড়ির নিচে। এরপরে সেটাকে কাবু করার আগেই দু তিনটা ঢুকে পড়লো তার পাঞ্জাবির ঢোলা আস্তিনের ভেতর। আস্তিন মানে হচ্ছে জামার হাতা আর কি, হ্যাঁ হাতা। মানে কাবু মানে হচ্ছে সহ্য, মানে একটা যে গলার দাড়ির নিচে আসছে ওইটা সহ্য করার আগেই কি হলো, আরো কয়েকটা চলে গেল তার পাঞ্জাবির মধ্যে। আর হচ্ছে কি তার হচ্ছে এই যে আস্তানা, আস্তিন আস্তিন মানে হচ্ছে তার হাতার মধ্যে। তারপরে শটান ভিতরে গিয়ে ঢুকলো। ভালো করে ব্যাপারটা বুঝবার আগেই ঊর্ধ্ববাহু মৌলভী সাহেব তিরিং করে লাফিয়ে উঠলেন। তারপরে বলছে বেদিশা হয়ে, মানে দিশেহারা হওয়া, বেদিশা হয়ে লাফাতে লাফাতে তিনি পড়লেন গিয়ে পাশের একটা ছেলের ডেস্কের উপর। ডেস্কের দোয়াত কলম সব উল্টে পড়লো গিয়ে ছেলেটার কোলে। কালি পরে জামা কাপড় পরীক্ষার খাতা সব একাকার হয়ে গেল। মৌলভী সাহেবের সেদিক খেয়াল করার ফুরসত নেই, তিনি তখনও কেবল লাফাচ্ছেন। মানে ওই তেলাপোকা গায়ের উপর উঠলে তো সবাই লাফাবে তাই না, তখন সে লাফাচ্ছিল, তার আর জ্ঞান বুদ্ধি বিবেক কিচ্ছু নাই। সে কি করলো, লাফাতে লাফাতে আরেকজনের ডেস্কের উপর পড়লো, আরেকটা ছেলে। তো সেই ছেলের ডেস্কের উপরে আবার দোয়াত আর কলম ছিল, সব কালি টালি জামা কাপড়, ছেলেটার জামা কাপড়ের সব মেখে গেল। ওটা পড়লোই তো ছেলেটার গায়ে, তো সব জামা কাপড় মেখে গেল। তারপর হচ্ছে পরীক্ষার খাতা সবকিছু মানে উল্টাপাল্টা হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আসল ব্যাপার কিছুই বুঝতে পারেন না পেরে অবাক ছেলেরা হা করে চেয়ে আছে কলম তুলে। পাশের কামরা থেকে, কামরা মানে হচ্ছে রুম, পাশের রুম থেকে সতুবাবু তাড়াতাড়ি ছুটে এলেন তাই রক্ষা। জামার নিচে হাত গলিয়ে অতি কষ্টে তিনি আরশোলা কটা বের করলেন। এতক্ষণ পর নিষ্কৃতি মানে হচ্ছে মুক্তি। এতক্ষণ পর নিষ্কৃতি পেয়ে মৌলভী সাহেব হাঁপ ছেড়ে বাঁচলেন। বললেন, হোপলেস সতুবাবু, একেবারেই হোপলেস। বলতেছে হোপলেস সতুবাবু, একেবারেই হোপলেস। তারপরে বলতেছে পকেটে করে নিয়ে এসেছি কিনা তেলাপোকা, যত সব হোপলেস বেয়াদব বেয়াদব। হ্যাঁ, তো সতুবাবু অতি কষ্টে হাসি চেপে মানে তার হাসি থামতেছে না, সে অনেক কষ্টে হাসিটা চেপে রাখছে, কিন্তু সেটা বের হয়ে গেছে। তো ছুটির পর লেবুর ডাক পড়লো হেডমাস্টার মশাইয়ের ঘরে। তার পেছনে পেছনে গেল আর সব ছেলে। কোন রকম ভূমিকা না করে লেবুকে হেডমাস্টার জিজ্ঞেস করলেন, ভূমিকা মানে কোনো আজাইরে কথা না বলে শুরু করে দিল কথাবার্তা, মানে একদম ডিরেক্ট প্রশ্ন করলো, পকেটে করে ওগুলোকে এনেছিলি কেন? তো নিরুত্তর লেবু নত মুখে মানে মাথা নিচু করে কোনো অ্যান্সার না দিয়ে দাঁড়িয়েছিল। তিনি আবার আসলে সে কেন নিয়ে আসছিল, সেটা নিয়ে আসছিল পরীক্ষার পরে সে যাবে ছিপি ফেলে মাছ ধরতে। তো তিনি আবার তাড়া দিয়ে উঠলেন, কি হে, কথার জবাব দিচ্ছ না কেন, জবাব দিচ্ছ না যে? কিছুক্ষণ পর লেবু বলে উঠলো, আমার তো কোনো দোষ নেই স্যার, উনিই তো ইচ্ছে করে আমার পকেট থেকে টেনে এগুলো বের করলেন। তা বুঝেছি, কিন্তু তুমি কেন ওগুলো পকেটে করে স্কুলে এনেছিলে? পুকুরে ছিপি ফেলবার কথাটা গোপন করে লেবু বলল, আরশোলা পুষবো বলে ধরে এনেছিলাম স্যার। মানে ও আরশোলা নাকি পুষবে, তেলাপোকা পুষবে। লেবুর কথা শুনে সবাই একযোগে হেসে উঠলো। তখন সবাই, এটা তো হাসারই ব্যাপার, সবাই হেসে দিল। তো আজকের সেকেন্ড পার্টে আমাদের এতটুকু ছিল। থার্ড পার্টটা যখন আসবে পুরোটা শেষ করে দিব। আর যদি এর মধ্যে কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো ফেলো যারা চ্যানেলে নিউ। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। তো আজকে দেখে বিরতি নিচ্ছি। আসসালামু আলাইকুম।